Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, প্রাইমারি টেট প্রস্তুতি 2024 কে লক্ষ্য রেখে কিন্তু আমরা অলরেডি প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের দুটো ভিডিও অবশ্যই আপলোড করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, গণিতের প্যাডাগজি থেকে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আজকের। আর আজকের গণিতের প্র্যাকটিস সেট 1 নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন রয়েছে সিটেট সহ। ওকে, সিটেটের বাছাই করা প্রশ্ন রয়েছে, তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের স্কিপ না করে। ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যাবে। এবং সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও 2024 সালের। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফ গুলো অবশ্যই পাওয়ার জন্য, দেখো তোমরা অবশ্যই পিডিএফ গুলো পেতে পারো। তোমরা টেলিগ্রামে গিয়ে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তা না হলে কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রামে গিয়ে DM লার্ন একাডেমি করে সার্চ করো, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য খুবই বাছাই করা প্রশ্ন নিয়ে আসা হয়েছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর অবশ্যই তোমরা এখন থেকে যদি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা 2024-এর টেটটা অবশ্যই ক্র্যাক করতে পারবে। তাই প্রত্যেকে বলছি, এখন থেকে আমার সঙ্গে সঙ্গে তোমরা শুরু করে দাও। প্রতিনিয়ত আমি তোমাদের জন্য প্র্যাকটিসে নিয়ে আসবো, আর সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্র্যাকটিসটা আরো খুবই দ্রুত হয়ে যাবে তোমাদের সঙ্গে। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে আজকের ভিডিওর। ওকে, তো চলো শুরু করি, দেখে নিই কি কি প্রশ্নগুলো রয়েছে। চলো দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। দেখো কার বক্তব্য। দেখো এরকম কিন্তু বিভিন্ন দার্শনিকদের মতামত, বিভিন্ন দার্শনিকদের বক্তব্য, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই সমস্ত দার্শনিকদের বক্তব্যগুলো বা তাদের মতামতগুলো, ঠিক আছে, কে কি বলেছেন সেগুলো অবশ্যই ভালোভাবে তোমরা অবশ্যই করে রাখবে। ওকে, আর তোমাদের জন্য একটা ডিটেলস ক্লাস একটা আনবো, কোন দার্শনিক কি কথা বলেছেন সে বিষয় নিয়ে। তো বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন আজকের কি রয়েছে। দেখো, যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। দেখো জ্যামিতি কিন্তু ইউক্লিড, তিনি প্রথম হচ্ছে কি জ্যামিতি প্রচলন করেছিলেন। জ্যামিতির জনক বলা হয় তাকে, ইউক্লিডকে। আর এখানে বলেছে, দেখো কে বলেছিলেন যে জ্যামিতি যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। এই যে উক্তিটি করেছিলেন কিন্তু কে, প্লেটো। ওকে, দেখো প্লেটো বলেছিলেন যে জ্যামিতি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সমস্ত ছাত্রের ক্ষেত্রে বোঝা দরকার। আর সেই জন্য তিনি বলেছিলেন যেসব ছাত্ররা জ্যামিতি বুঝতে পারে না তারা স্কুলে আসতে পারে না। ওকে, তো এটাই বক্তব্যটা ছিল কি, প্লেটোর। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো, নিচের কোনটি গণিত শেখানোর একটি বিস্তৃত লক্ষ্য। দেখো বিস্তৃত লক্ষ্য বলেছে, গণিত শেখানোর বিস্তৃত লক্ষ্য। দেখো, গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য মৌলিক দক্ষতা অর্জন। দেখো, দরকারি গাণিতিক ক্ষমতার বিকাশ করা, গাণিতিকভাবে চিন্তা ও যুক্তি করার জন্য শিশু সম্পদ বিকাশ করা, আর শিক্ষার্থীদের মধ্যে সংখ্যাগত দক্ষতা বিকাশ করা। দেখো আগে বিস্তৃত লক্ষ্য কি বুঝতে হবে আমাদেরকে। দেখো বিস্তৃত লক্ষ্য অর্থাৎ গণিত শিক্ষার মধ্যে দিয়ে কেবলমাত্র একটা লক্ষ্য নয়, অনেক বিভিন্ন ভাবে শিশুর জীবনকে বা শিক্ষার্থীর জীবনকে একটা বিকাশের জায়গা তৈরি করা। ঠিক আছে, সেটাই হচ্ছে কি বিস্তৃত লক্ষ্য, অর্থাৎ সমস্ত লক্ষ্যের দিকের উপরে শিশু সমস্ত বিকাশের উপরে ডিপেন্ড করা, সেটা হচ্ছে কি বিস্তৃত লক্ষ্য। তাহলে সেই বিস্তৃত লক্ষ্যটা কি হবে। দেখো দেখো গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য মৌলিক দক্ষতা অর্জন। এটা দেখো, গাণিতিক ক্রিয়াকলাপ অর্জন বা ক্রিয়াকলাপ সম্পাদন, তার মৌলিক দক্ষতা অর্জন। কোনো বিষয়ে একটা গাণিতিক ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য একটা মৌলিক দক্ষতা অর্জন। তাহলে এটা এখানে দেখো, এইখানে লক্ষ্যটাকে কিন্তু একটা সংক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, একটা মাত্র বলে মৌলিক দক্ষতা অর্জন বলেছে, কেবলমাত্র মৌলিক দক্ষতা অর্জনগুলো করবে। তাহলে এটা কিন্তু কোনোভাবে বিস্তৃত লক্ষ্য নয়। বিস্তৃত মানে কি, বিরাট, তাই তো। তাহলে এটা কিন্তু প্রথমে আমরা ক্যান্সেল করে দিলাম। দ্বিতীয় দেখো, বিটা কি বলেছে, দরকারি গাণিতিক ক্ষমতার বিকাশ করা, দরকারি গাণিতিক ক্ষমতার বিকাশ। এবার দেখো, কেবলমাত্র যেগুলো দরকার আমাদের, সেই দরকারি গাণিতিক ক্ষমতাগুলোর বিকাশ করা। তাহলে কেবলমাত্র যেগুলো দরকার, তাহলে সেই
একটা সীমিত করে দেওয়া হচ্ছে, তাহলে এটা কিন্তু এখানে বিস্তৃত লক্ষ্য নয়। এবার দেখো শিক্ষার্থীদের মধ্যে সংখ্যাগত দক্ষতা বিকাশ করা আর গাণিতিকভাবে চিন্তা যুক্তি করার জন্য শিশু সম্পদ বিকাশ করা। এবার দেখো সংখ্যাগত দক্ষতা বলেছে এখানে যেহেতু, তাহলে এখানেও একটা সীমিত করে দেওয়া হচ্ছে, কিন্তু গাণিতিকভাবে চিন্তা ও যুক্তি করার জন্য শিশু সম্পদ বিকাশ করা, অর্থাৎ শিশুর মধ্যে যে চিন্তা রয়েছে এবং যুক্তি রয়েছে সেই চিন্তা ও যুক্তিগুলি সেগুলো একদম পুরোপুরিভাবে বিকাশ করা বা টোটাল শিশু সম্পদটাকে বিকাশ করা হচ্ছে কি গণিত শেখানো একটা লক্ষ্য। তাহলে এটা হয়ে গেল কি আমাদের সঠিক, তাহলে সিটটা হলো কি সঠিক উত্তর, অর্থাৎ গণিত শিক্ষার বিস্তৃত লক্ষ্য হচ্ছে কি গাণিতিক চিন্তা ও যুক্তি করার জন্য শিশু সম্পদ বিকাশ করা। ওকে, চলো নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা। এই বক্তব্যটি কার? ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, যেগুলো আছে সেগুলো কি হচ্ছে প্রাথমিক ক্ষমতা। এটি কে বলেছিলেন? দেখো এই বক্তব্যটি বলেছিলেন কি কান্ট, থার্স্টন, উডওয়ার্ড না থর্নডাইক। দেখো এই যে বক্তব্যটা বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বে যখন থার্স্টন তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন যে ব্যক্তির মধ্যে একক বুদ্ধি বলে কিছু নেই, আছে কতগুলি প্রাথমিক ক্ষমতা, তাহলে এখানে এই বক্তব্যটি হচ্ছে কি থার্স্টনের। ওকে, আর আমরা জানি কি থার্স্টনের দ্বি উপাদান তত্ত্ব, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব, তাই তো। চলো নেক্সট, এবার বলছে দেখো ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে বন্ধুরা। তো ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, অর্থাৎ গণিত হলো কি সভ্যতার আয়না। এই উক্তিটি কার? দেখো হকবেন, বেকন না হোয়াইটহেড না বেথলট। বলেছে দেখো ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এই উক্তিটি কিন্তু বলেছিলেন কি, এই উক্তিটি বলেছিলেন বেকন। ওকে, তাহলে ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন এই উক্তিটি বলেছিলেন কে? বেকন। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স কোন ধরনের অ্যাসেসমেন্ট? দেখো অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স মানে অর্থাৎ যে একে অপরের মধ্যে শিশুদের মধ্যে পিয়ার্স অ্যাক্টিভিটি, সেই পিয়ার্স অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আর এই বলেছে এখানে সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট কোন ধরনের অ্যাসেসমেন্ট? দেখো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, বাহ্যিক অ্যাসেসমেন্ট, স্ব অ্যাসেসমেন্ট না প্রস্তুতিকালীন অ্যাসেসমেন্ট। দেখো এই পিয়ার্স অ্যাক্টিভিটিস বা পিয়ার্স অ্যাসেসমেন্ট এটা হচ্ছে কি স্ব অ্যাসেসমেন্ট, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের একে অপরের মধ্যে যে অ্যাসেসমেন্টটা করে সেটা হচ্ছে কি স্ব অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট বাই পিয়ার্স বা সহপাঠী কর্তৃক অ্যাসেসমেন্ট। তাহলে এখানে এটা হচ্ছে কি স্ব অ্যাসেসমেন্ট। ওকে, চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অনুসারে স্কুলে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি? দেখো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 অনুসারে স্কুলে গণিত শিক্ষার মূল লক্ষ্য কি? দেখো শিশুর গণিত চিন্তার গণিতকরণ, গণিত অবশ্যই অধ্যয়নের একটি বাধ্যতামূলক বিষয় হতে হবে, গণিত শিশুর দৈনন্দিন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। দেখো ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুসারে শিশুর চিন্তার গণিতকরণ অবশ্যই কিন্তু একটা লক্ষ্য, তাই তো। আর দেখো গণিত অবশ্যই অধ্যয়নের একটি বাধ্যতামূলক বিষয়, তাহলে গণিতটা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে, আর শিশুর দৈনন্দিন অভিজ্ঞতার সাথে অবশ্যই কিন্তু গণিতটা সম্পর্কিত হতে হবে। তাহলে এই তিনটি হচ্ছে কি সঠিক, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে উত্তরটা দেখো উপরের সবগুলি। ওকে, চলো নেক্সট বলছি দেখো 7 নম্বর প্রশ্ন দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা। দেখো দুটো অমূলদ সংখ্যার বিয়োগফল বলছে কি সর্বদা মূলদ সংখ্যা হবে, সর্বদা অমূলদ সংখ্যা হবে, সর্বদা পূর্ণ সংখ্যা হবে, মূলদ ও অমূলদ সংখ্যা হতে পারে। দেখো দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল অবশ্যই কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যখন দুটি অমূলদ সংখ্যার বিয়োগফল বলবে তখন সেটা কিন্তু সর্বদা মূলদ এবং অমূলদ সংখ্যা হতে পারে। ওকে, নেক্সট এবার দেখো বলেছে জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা এক্ষেত্রে কোন পদ্ধতিতে পড়ানো সুবিধাজনক? জোড় সংখ্যার বিজোড় সংখ্যা যোগ এটা হচ্ছে কোন পদ্ধতিতে
পড়ানোর সুবিধাজনক। দেখো বলেছে সমস্যা সমাধান পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। দেখো বক্তৃতা পদ্ধতি জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, এটা তো বক্তৃতা পদ্ধতি হবেই না। এবার দেখো সমস্যা সমাধান পদ্ধতি। সমস্যা সমাধান পদ্ধতিতে কি জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, এটা তো সমস্যা সমাধান পদ্ধতি নয়। প্রজেক্ট পদ্ধতি, প্রজেক্টের মাধ্যমে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে 5 প্লাস ধরো 7 সমান কি হচ্ছে 7 5 12, তাই তো? তাহলে এটা কি হয়ে গেল, দেখো এটা কি হচ্ছে 7 প্লাস 5 সমান 12। এই যে 5 আর 7 যোগ করলাম, যোগ করে দেখো একটা উত্তর আমাদের এলো। এটা হচ্ছে কি আবিষ্কার পদ্ধতি, অর্থাৎ নতুন একটা সংখ্যা আমাদের এখানে আবিষ্কার হলো। তাহলে এটা হচ্ছে কি আবিষ্কার পদ্ধতি। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি গাণিতিক যুক্তির সূচক। দেখো সিটেট 2019 ডিসেম্বরের প্রশ্ন বলছে গাণিতিক যুক্তির সূচক। যুক্তি বলেছে, সবসময় মাথায় রাখতে হবে যুক্তি অর্থাৎ যুক্তি প্রদান করছে। গাণিতিক সংজ্ঞা প্রদান করার ক্ষমতা, একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা, দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সূত্র স্মরণ করার ক্ষমতা। দেখো সূত্র স্মরণ করার ক্ষমতা তো এখানে কোনোভাবেই হবে না, যেহেতু আমাদের যুক্তি বলেছি। দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা, একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা, আর গাণিতিক সংজ্ঞা প্রদান করার ক্ষেত্রে কিন্তু এখানে যুক্তির কোনো বিষয় আসে না। তাহলে পড়ে থাকলো আমাদের দুটো, দেখো একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করা আর দক্ষতার সাথে গণনা করার ক্ষমতা। দেখো গণনা করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি যুক্তির প্রয়োজন হয় না, কিন্তু একটি গাণিতিক পদ্ধতির জন্য একটা ন্যায্যতা অর্থাৎ একটা সঠিক জায়গা নিয়ে আসতে গেলে সেটার ক্ষেত্রে কিন্তু সবসময় একটা যুক্তির প্রয়োজন হয় বা যুক্তি সূচক। তাহলে প্রধান যুক্তির সূচক হচ্ছে কি এখানে একটি গাণিতিক পদ্ধতির জন্য একটি ন্যায্যতা প্রদান করার ক্ষমতা। ওকে, চলো নেক্সট 10 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো গণিত শিক্ষার প্রধান লক্ষ্য হলো। দেখো গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কি, জ্যামিতির উপপাদ্য এবং তাদের প্রমাণগুলি স্বাধীনভাবে প্রণয়ন করা, শিক্ষার্থীদের গণিত বুঝতে সাহায্য করা, দরকারি ক্ষমতা বিকাশের জন্য, আর শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ। দেখো গণিত শিক্ষার প্রধান লক্ষ্য কিন্তু শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ। শিশুদের গণিতকরণ ক্ষমতার বিকাশ হচ্ছে কি গণিত শিক্ষার প্রধান লক্ষ্য। চলো নেক্সট দেখো 11 নম্বর কি বলেছে, 11 নম্বর নিচের কোনটি গণিত শিখন এবং শিখনের ক্ষেত্রে সমস্যার মূল কারণ। তাহলে গণিত শিক্ষণ এবং শিখনের ক্ষেত্রে সমস্যার মূল কারণ কোনটি, দেখো শিশুদের মধ্যে ভয় ও ব্যর্থতার অনুভূতি, একটি হতাশাজনক পাঠ্যক্রম, শিক্ষক প্রস্তুতির অভাব, উপরের সবকটি। দেখো গণিত শিক্ষণ এবং শিখনের ক্ষেত্রে যখন সমস্যা, সেটা কিন্তু অবশ্যই শিশুদের মধ্যে ভয় এবং ব্যর্থতার যে অনুভূতি সেটা কিন্তু অবশ্যই হতে পারে। তারপরে দেখো হতাশাজনক পাঠ্যক্রমটা যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে হতাশাজনক মনে হয় তাহলে সেটা কিন্তু একটা সমস্যা হতে পারে। আর একটা দেখো শিক্ষক প্রস্তুতির অভাব, অর্থাৎ শিক্ষকের যদি সঠিকভাবে প্রস্তুতি না থাকে সে বিষয়টা সম্পর্কে বা গণিত সম্পর্কে যে বিষয়টা পড়াবে শিক্ষক সেই সম্পর্কে যদি তার সঠিকভাবে প্রস্তুতি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদেরকে শেখাতে গেলে অনেকটা সমস্যা হয় বা তারা সঠিকভাবে সেটা বুঝে উঠতে পারে না। তাহলে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। তাহলে এখানে দেখো উত্তর কি হয়ে গেল, দেখো সব কটি উত্তর। তাহলে গণিত শিখন ও শিক্ষণের যে মূল সমস্যা সেটা হচ্ছে কি তিনটি, যেটা এখানে দেওয়া রয়েছে। দেখো শিশুদের মধ্যে ভয় এবং ব্যর্থতার অনুভূতি, একটি হতাশাজনক পাঠ্যক্রম এবং শিক্ষক প্রস্তুতির অভাব, এই তিনটি কিন্তু অবশ্যই কারণ। ওকে, চলো নেক্সট পরেরটা কি বলছে, দেখো আয়তক্ষেত্রের ধারণা দিতে ব্যবহার করা যায়। আয়তক্ষেত্রের ধারণা দিতে কি ব্যবহার করা যায়, দেখো কনসেপচুয়াল কোশ্চেন, এইরকম কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো শক্ত পিচবোর্ড ও কাঁচি
দুটি লাঠি, তিনটি কাঠি, সবগুলি। এবার দেখো প্রথমে দেখো তিনটি কাঠি দিয়ে আমরা কি একটা আয়তক্ষেত্র আঁকতে পারি। দেখো একটা, এই দুটো দিলাম, আবার এই একটা হয়ে গেল আমাদের তিনটি, কিন্তু একটা আমাদের বাকি রয়ে গেল। আবার দেখো দুটি লাঠি বলেছে, দুটি লাঠি দিয়ে কিন্তু আমরা একটি আয়তক্ষেত্র কোনোভাবে আঁকতে পারবো না, তাই তো। এবার দেখো শক্ত পিচবোর্ড ও কাঁচি। দেখো একটা শক্ত পিচবোর্ড, ধর যদি আমরা একটা শক্ত পিচবোর্ড নিই, ঠিক আছে, দেখো একটা শক্ত পিচবোর্ড আর একটা যদি কাঁচি নিই, সেই কাঁচিটা এই শক্ত পিচবোর্ডটা যে কোনো আকারে থাকতে পারে, কিন্তু আমরা যদি কাঁচি দিয়ে একটা সুন্দর করে এইভাবে কেটে নিই, ঠিক আছে, এইভাবে একটা কেটে নিই, তাহলে সেখান থেকে আমাদের দেখো একটা কিন্তু একটা দেখো এগুলো যদি কেটে নিই তাহলে কিন্তু আমরা একটা আয়তক্ষেত্র আমরা অবশ্যই পেয়ে যাব। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হলো, দেখো সঠিক উত্তরটি হয়ে গেল তাহলে শক্ত পিচবোর্ড ও কাঁচি। তাহলে শক্ত পিচবোর্ড ও কাঁচির মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই আয়তক্ষেত্রের ধারণা দিতে পারি। ওকে, চলো নেক্সট। দেখো 13 নম্বর প্রশ্নে কি বলেছে, সংখ্যা ধারণার ক্ষেত্রে কোনটি প্রাথমিকের সাথে সম্পর্কিত নয়। বলেছে কোনটি প্রাথমিকের সাথে সম্পর্কিত নয় বলেছে। দেখো পরিমাপ, অবশ্যই পরিমাপ কিন্তু প্রাথমিকের সঙ্গে সম্পর্কিত। শ্রেণী বিভাগ, অবশ্যই শ্রেণী বিভাগটাও সম্পর্কিত। শ্রেণী অন্তর্ভুক্তি অবশ্যই সম্পর্কিত, কিন্তু সংরক্ষণ, এই সংরক্ষণটা কিন্তু সংখ্যা ধারণার ক্ষেত্রে কোনোভাবে সম্পর্কিত নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি কি গেল, সংরক্ষণ। ওকে, দেখো সিটেট 2019 জুলাইয়ের প্রশ্ন ছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলেছে, 14 নম্বর প্রশ্ন বলেছে ভাগফলের অবশেষ ভাজকের চেয়ে কম। অর্থাৎ দেখো ভাগফলের যে ভাগশেষ থাকে সেটা অবশ্যই ভাজকের থেকে কম হয়, আমরা সবাই জানি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বোঝাতে যে রীতি ব্যবহার করা যায়, দেখো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে আমরা বোঝাবো কিভাবে বা কোন রীতি ব্যবহার করা যাবে। দেখো বলছে অনেকগুলি অঙ্ক ব্ল্যাকবোর্ডে দেখিয়ে, দেখো অনেকগুলি অঙ্ক আমরা ব্ল্যাকবোর্ডে দেখালাম, তারপর বলছে মৌখিকভাবে শিক্ষার্থীদের ভাগ বুঝিয়ে, তো বলছে দেখো মিশ্র ভগ্নাংশের যোগফলই হলো ভাগ এবং ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের ভাগশেষ। আর ভাজকের গণিতককে বস্তুর শ্রেণীকরণ এবং দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই, তারা ভাজকের চেয়ে কম হয়। এবারে দেখো যখন ভাগফলের ভাগশেষের ধারণা দিতে হবে, তখন কি করব আমরা, অবশ্যই ব্ল্যাকবোর্ডে শুধুমাত্র দেখালে কিন্তু হবে না, তাহলে এটা কিন্তু সঠিক নয়। আর মৌখিকভাবে শিক্ষার্থীদের ভাগ বুঝি, এটা সঠিক না। এবার দেখো মিশ্র ভগ্নাংশের যোগফল হলো ভাগ, তাহলে মিশ্র ভগ্নাংশের যোগফলগুলো হচ্ছে ভাগ, এটাই তো সঠিক নয় কোনোভাবে। ভগ্নাংশের লব হলো ভগ্নাংশের ভাগশেষ। এবার দেখো ভাজকের গুণিতককে বস্তুর শ্রেণীকরণ, অবশ্যই দেখো ভাজকের গুণিতককে বস্তুর শ্রেণীকরণ করতে হবে এবং দেখাতে হবে বা দেখানো হয় যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই, যেগুলো সে অর্থাৎ ভাজককে গুণিতকে যদি আমরা বের করি যেগুলো থাকবে না বা এই সেগুলো হচ্ছে কি তার শ্রেণীকরণ করার পর দেখাবো যে সেই বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই, যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই সেগুলো হচ্ছে কি তারা ভাজকের চেয়ে কম। ওকে, তাহলে ভাজকের গুণিতকগুলিকে প্রথমে আমরা বস্তু শ্রেণীকরণ করব, তারপরে কি সেই যে বস্তুগুলি শ্রেণীর মধ্যে নেই তারা হচ্ছে কি ভাজকের থেকে কম হবে, সেটাই হচ্ছে কি মূল কথা। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ডিটটা। ওকে, নেক্সট। এবার দেখো গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। উক্তিটি কার? দেখো গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। দেখো জন লক, বেঞ্জামিন হগবেন না স্টেইন। দেখো তাহলে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে কি লক, জন লক বলেছিলেন এটা, যে গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। ওকে, চলো নেক্সট। বলছে আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। তাহলে আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। বলছে একজন ভালো গণিত শিক্ষক হতে হলে তার অবশ্যই থাকতে হবে, তাহলে একজন ভালো গণিত শিক্ষক হতে গেলে তার অবশ্যই কি থাকতে হবে, দেখো
সিটেট 2015 ফেব্রুয়ারি প্রশ্ন রয়েছে। এটা বলছে ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা এবং জ্ঞান থাকতে হবে। ক্লোজ এন্ডেড প্রশ্ন, দেখো ক্লোজ এন্ডেড প্রশ্নটা আগে কি আমাদের একটু জেনে নিতে হবে। দেখো ক্লোজ এন্ডেড প্রশ্ন মানে যে সকল প্রশ্ন সেই প্রশ্নটা করার পরে বা প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আর কোন মানে প্রশ্নটা করার পরে শিক্ষার্থী কেবলমাত্র একটা প্রশ্নের উত্তরের মধ্যে একটা সীমাবদ্ধ থেকে যায়, ঠিক আছে। যেমন যদি আমরা বলি 2 + 4 2 + 4 সমান 6, এবার দেখো তাহলে এই 2 আর 4 এই দুটো যোগ করলে কি হচ্ছে, আমাদের একটাই মাত্র উত্তর আসছে 6। তাহলে যে প্রশ্নের উত্তরটা একটাতে থেমে যায় সেটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড প্রশ্ন, মাথায় রাখতে সোজা ভাষায় একদম ক্লোজ এন্ডেড প্রশ্ন, ঠিক আছে। আর তারপরে দেখো বলেছে ধ্যান ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়গত সম্পর্কিত করার ক্ষমতা। ধ্যান ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা। পরেরটা বলেছে দেখো সংখ্যা পদ্ধতি, বীজগণিত এবং জ্যামিতির ভালো জ্ঞান আর অল্প সময়ের মধ্যে সমস্যাগুলি সমাধান করার ক্ষমতা। দেখো এখানে ওপেন এন্ডেডটা বলেনি, এবার দেখো ক্লোজ এন্ডেড আমরা বললাম, তাহলে এবার ওপেন এন্ডেডটা কি তাহলে আমরা জানবো। দেখো ওপেন এন্ডেড অর্থাৎ যে প্রশ্নের একাধিক উত্তর হতে পারে, অর্থাৎ যে প্রশ্নের খোলা প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নকে আমরা বিভিন্ন রকম ভাবে উত্তর করতে পারি। যদি আমরা বলি এমন দুটি সংখ্যা নাও যাদের উত্তর হবে 6, তাহলে এমন দুটি সংখ্যা নাও যাদের উত্তর হবে 6, তাহলে আমরা 4 আর 2 নিতে পারি 6, 3 + 3 নিতে পারি 6, 4 আর 1 5 আর 1 নিতে পারি 6। তাহলে এইরকম ভাবে দেখো তাহলে এর কত অনেকগুলো উত্তর আসছে। তাহলে এমন দুটি সংখ্যা নাও যাদের সমষ্টি হচ্ছে 6, তাহলে এখানে দেখো আমরা একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা 4টে বা 5টা উত্তর কিন্তু আমরা করতে পারছি। তাহলে এটা হচ্ছে কি ওপেন এন্ডেড প্রশ্ন, ঠিক আছে। এবারে দেখো তাহলে এখানে আমরা বলেছি আকাঙ্ক্ষা একজন ভালো গণিতের শিক্ষক হতে চায়। একজন ভালো গণিত শিক্ষক হতে হলে তার অবশ্যই থাকতে হবে, কি থাকতে হবে দেখো বলেছে ক্লোজ এন্ডেড প্রশ্নের ভালো যোগাযোগ দক্ষতা ও জ্ঞান। দেখো ক্লোজ এন্ডেড প্রশ্নে যদি ভালো যোগাযোগ দক্ষতা জ্ঞান থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সে ভালো শিক্ষক নাও হতে পারে, কারণ কেবলমাত্র ক্লোজ এন্ডেড প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন ক্লোজ এন্ডেড প্রশ্ন, তার সঠিক উত্তরটা সে করে দিতে পারবে। এক্ষেত্রে কিন্তু তার যে জ্ঞানের পরিধিটা সেটা কিন্তু একটা বাঁধা ধরা হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। এবার দেখো সংখ্যা পদ্ধতি, বীজগণিতিক ও জ্যামিতির ভালো জ্ঞান। শুধুমাত্র সংখ্যা পদ্ধতি, বীজগণিত ও জ্যামিতির ভালো জ্ঞান থাকলে সে কিন্তু অবশ্যই শিক্ষক হতে ভালো পারবে না। আর অল্প সময়ের মধ্যে সমস্যাগুলির সমাধান, এটাও কিন্তু না। এবারে ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে গণিত বিষয় সম্পর্কিত করার ক্ষমতা, অর্থাৎ সেই বিষয়টা সম্পর্কে সেই ধারণাগত জ্ঞান বুঝে নেওয়া তার কতটা ক্ষমতা রয়েছে এবং সেই বিষয়বস্তুকে বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত করে সেটাকে শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী করে তোলা তার কতটা ধারণা রয়েছে বা সেই জ্ঞান রয়েছে সেটা যদি ভালো থাকে তাহলে কিন্তু সে অবশ্যই ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি দেখো বিটটা। তাহলে ধারণাগত জ্ঞান বোঝাপড়া এবং বাস্তব জীবনের সাথে বিষয়বস্তু সম্পর্কিত করার ক্ষমতা, অর্থাৎ তার মধ্যে যদি বাস্তব জীবনের সঙ্গে বিষয়বস্তুগুলিকে সম্পর্কিত করে শিক্ষার্থীদের মধ্যে পরিচালনা করার যে ক্ষমতা, সেই ক্ষমতা যদি ভালো থাকে তাহলে সে অবশ্যই কিন্তু ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে। ওকে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিক্ষণ এবং শিক্ষণের উদ্দেশ্য কি। তাহলে একটি শিশুর মধ্যে বিকশিত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে জ্যামিতি শিক্ষণ ও শিক্ষণের উদ্দেশ্য কি। জ্যামিতি শিক্ষণ ও শিক্ষণ, তাহলে দেখো দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কিত ধারণা, মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে বোঝা, যৌক্তিক যুক্তির ক্ষমতার বিকাশ, উপরের সবকটি। দেখো অবশ্যই জ্যামিতির শিক্ষণের উদ্দেশ্য তার দৃশ্য ও স্থানিক যুক্তি সম্পর্কে ধারণা দেওয়া, অবশ্যই মৌলিক জ্যামিতিক ধারণা সম্পর্কে বোঝা, এটাও সঠিক। আর যৌক্তিক যুক্তির বিকাশ
বা ক্ষমতার বিকাশ। এই তিনটে হচ্ছে কি জ্যামিতিক শিখন ও শিখনের প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো উপরের সবকটি। নেক্সট, এবার বলেছে নিম্নলিখিত সেটগুলির মধ্যে কোনটি গণিতের সমস্যা সমাধানের কৌশল। দেখো গণিতের সমস্যা সমাধানের কৌশল কোনটা বলেছে, মুখস্থ, অনুমান, পরীক্ষা, অঙ্কন। দেখো অনুমান কিছু ক্ষেত্রে আছে, কিন্তু মুখস্থ গণিতের ক্ষেত্রে কিন্তু কোন রকম ভাবে সঠিক বা প্রযোজ্য নয়। বলছে ট্রায়াল, ত্রুটি, অঙ্কন, মুখস্থ। তাহলে মুখস্থ যেটা যেহেতু সঠিক নয়, তাহলে আমরা দেখো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো খুবই পরীক্ষাতে আসে। এবং 2023 সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা দেখেছো তোমরা, প্রশ্নগুলো কিন্তু এইরকম একটা কোশ্চেনের বা একটা কোশ্চেন অপশনের মধ্যে 3-4টে এমন ঢুকিয়ে ধাঁধা লাগিয়ে দিয়েছে, সেই ধাঁধায় কিন্তু আমরা সমস্ত পরীক্ষার্থী যারা তো পরীক্ষা দিয়েছি তারা কিন্তু অবশ্যই সেই ধাঁধায় আমরা জড়িয়ে পড়ে সময়টা নষ্ট করে ফেলেছি। তাহলে এইরকম প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার দেখো মুখস্থ, অনুমান এবং পরীক্ষা, অঙ্কন। তাহলে এটা মুখস্থ যেখানে আছে আমরা বাদ দিয়ে দিলাম মুখস্থ, তাহলে এটাও বাদ। এবার হচ্ছে অঙ্কন, ফিরে কাজ, রোটে শেখার। রোটে শেখার মানে কি হচ্ছে পরপর শিখে যাওয়ার, তাহলে এটা কিন্তু, আর ফিরে কাজ আবার কাজ পরপর সেটাকে অনুশীলন করা, তাহলে এইটা কেবলমাত্র এই সমস্যা সমাধানের কৌশল হতে পারে না। এবার দেখো যুক্তি, পরিবর্তনশীলতার ব্যবহার করে একটি প্যাটার্ন সন্ধান করুন। দেখো যেখানে যুক্তি তোমরা পাবে, অবশ্যই যুক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল ব্যবহার করে, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে সেটাকে সমাধান করা, ঠিক আছে, সেটা করতে পারে একটা প্যাটার্ন, অর্থাৎ বিভিন্ন রকম সমাধান করে একটা প্যাটার্ন। গণিতের ক্ষেত্রে একটা প্যাটার্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন প্যাটার্নে বা কোন ধাঁচে সেটা সঠিক জায়গায় আসছে, সেই প্যাটার্নটা সন্ধান করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা হয়ে গেলে কি আমাদের সঠিক, অর্থাৎ যুক্তি পরিবর্তনশীল ব্যবহার করে এবং একটি প্যাটার্ন সন্ধান করুন, এটা হচ্ছে কি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। পরেরটা, নিচের কোনটি সঠিক নয়। বলেছে নিচের কোনটি সঠিক নয়। দেখো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4, সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা 4। দেখো 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, তাই তো 3 ও মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কি 4, তাহলে এটা হচ্ছে কি সঠিক। বলছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বাস্তবে নির্ণয় করা সম্ভব নয়। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অবশ্যই কিন্তু বাস্তবে নির্ণয় করা সম্ভব নয়, ঠিক আছে। কারণ পূর্ণ সংখ্যা আমরা জানি, দেখো এই 1, 2, 3, 4 করে আমরা যদি যাই, আর এদিকে আবার -1, হ্যাঁ, -2, তাহলে এইভাবে এর কোনো কিন্তু শেষ নেই, অর্থাৎ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বাস্তবে কিন্তু নির্ণয় করা সম্ভব নয়, তাহলে এটা কিন্তু সঠিক। তারপর দেখো দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে। দেখো দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে। দুটো সংখ্যা ধরো পরস্পর মৌলিক, যদি বলি আমরা, এখানে দেখো 4 আর 5, দেখো 4 আর 5 কিন্তু পরস্পর মৌলিক, কিন্তু 4টা কিন্তু যৌগিক সংখ্যা, 5টা মৌলিক সংখ্যা, তাহলে দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে কিন্তু মৌলিক হবে, এরকম কোনো কিন্তু কথা নেই। ওকে, তাহলে দেখো এটা কিন্তু ভুল রয়েছে, তাই তো। তাহলে সঠিক উত্তরটি কি হবে, দেখো সিটটা। এবার পরেরটা আমরা দেখে নেব। দেখো একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি সর্বদাই বিজোড়। তাহলে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যা সর্বদাই, দেখো একটি জোড় ধরি, যদি 4 আমরা জোড় ধরি আর 5 বিজোড় ধরি, তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9টাও অবশ্যই একটা বিজোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে সঠিক। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল কি দুটি সংখ্যা পরস্পর মৌলিক হলে তারা প্রত্যেকে মৌলিক হবে। ওকে, চলো নেক্সট। এবার বলেছে দাগ নম্বরগুলো একটু সমস্যা আছে। দেখ 20 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি 2 ধারণা শেখানোর জন্য শিখন সম্পদ হিসেবে সবচেয়ে উপযুক্ত। 2 সংখ্যা ধারণা শেখানোর জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত। দেখো জিওবোর্ড, জবমালা এবং স্ট্রিং, গ্রাফ পেপার, অ্যাবাকাস। দেখো 2 ধারণা শেখানোর জন্য কিন্তু
সব থেকে গ্রাফ পেপার আমাদের কিন্তু দশমিকে বিশেষ করে দশমিক সংখ্যা শেখানোর ক্ষেত্রে কিন্তু গ্রাফ পেপার হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে 20 উত্তরটা কি হয়ে গেল দেখো, সিটটা। এবারে দেখো জিও বোর্ডটা যদি আমরা দেখি, দেখো জিও বোর্ড বলতে কি, জিওমেট্রিক ক্ষেত্রে অর্থাৎ জ্যামিতির ক্ষেত্রে জিও বোর্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। যেমন ধরো এরকম একটা বোর্ড যেখানে বিভিন্ন এরকম আলপিন দেওয়া রয়েছে। ওকে, এরকম আলপিন দেওয়া রয়েছে। এবারে সেই এরকম ধরনের আলপিন উঁচু করা রয়েছে, যেখানে আমরা কি করতে পারি, একটা ধরো রাবার ব্যান্ড, রাবারের যে আমরা গাটার যেগুলো বলি, সেগুলো কি হচ্ছে রাবার দিয়ে এরকম ভাবে আমরা যদি এখানে টেনে আটকে দিই, এখানে আটকে দিই, এখান থেকে এনে আমরা এখানে আটকে দিই, দেখো একটা আমরা ত্রিভুজ উৎপন্ন করলাম, তাই তো। আবার দেখো যদি আমরা এখান থেকে এইরকম ভাবে যদি দেখো নিয়ে এখান থেকে এটা আটকায়, এখান থেকে এটা আটকায়, তাহলে এটা একটা হয়ে গেল, দেখো কি হয়ে গেল, একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ। তাহলে এইরকম ক্ষেত্রে কিন্তু একটা জিওমেট্রির ক্ষেত্রে জিও বোর্ডটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখো অ্যাবাকাস কিন্তু আমরা গণনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অ্যাবাকাস অর্থাৎ এরকম ভাবে আমরা কতগুলো এরকম থাকে, এর মধ্যে কিছু আমাদের কিছু প্রতিকাঠি থাকে, সেই প্রতিকাঠির মধ্যে আমরা কিন্তু গণনা করতে পারি, হিসেব করতে পারি। তাহলে এইটা হচ্ছে কি অ্যাবাকাসের, ঠিক আছে। তাহলে অ্যাবাকাসটা কি হচ্ছে গণনার ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় ভালোভাবে, ঠিক আছে। তাহলে গ্যাপ পেপারটা আমাদের কি দশমিক শেখানোর জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ বা উপযুক্ত একটা উপকরণ। ওকে, চলো নেক্সট। এবার বলছি 21-এরটা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না। তাহলে দেখো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না, কি দেখো, একক দশক ইত্যাদি বুঝতে, ভুল ছাড়া সংখ্যা বুঝতে, কথায় লেখা অঙ্কে লেখার ক্ষেত্রে, গণনার শুদ্ধতা আনতে। দেখো বললাম যে অ্যাবাকাস একটা এরকম থাকে যেখানে বিভিন্ন এরকম প্রতিকাঠির মধ্যে দিয়ে একটা এরকম প্রতিকাঠি থাকে, সেই প্রতিকাঠির মধ্যে দিয়ে আমরা গণনা করতে পারি, তাই তো। এরকম প্রত্যেকটাতে একই থাকে। তাহলে এটা কি হচ্ছে একক দশক, হ্যাঁ দেখা যাচ্ছে এখানে একক দশক অবশ্যই গুনতে কিন্তু সহযোগিতা করতে পারে। ভুল ছাড়া সংখ্যা গুনতে, অবশ্যই ভুল ছাড়া সংখ্যা গুনতে কিন্তু এটা ব্যবহার হয়। এবার হচ্ছে কথায় লেখা থেকে অঙ্কে লেখা। দেখো এখানে কিন্তু কথায় লেখা থেকে অঙ্ক লেখা এই অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু হয় না। তাহলে এটা আমাদের এখানে সাহায্য করে না। কোনটা দেখো, কথায় লেখা থেকে অঙ্কে লেখা যেটা, সেটা হচ্ছে কি সাহায্য করে না। ওকে, এবার গণনার শুদ্ধতা আনতে, অবশ্যই গণনার শুদ্ধতা আনতে কিন্তু অবশ্যই অ্যাবাকাস ব্যবহার হয়, ঠিক আছে। চলো নেক্সট। 22 নম্বর প্রশ্নে কি বলেছে, গণিতে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। সিটেট 2015 ফেব্রুয়ারি প্রশ্ন। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করো, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আর অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যদি ভালো লাগে একটু লাইক করো। যদি কোনো সমস্যা থাকে বা কি ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ওকে, দেখো বলেছি কি গণিতে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে কেন, দেখো শেখার ফাঁক, গঠনমূলক মূল্যায়ন বলেছে শেখার ফাঁক এবং পাঠদানের ঘাটতি শনাক্তকরণ, সাধারণ ত্রুটি শনাক্তকরণ, পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতার পরীক্ষা, শিক্ষার্থীদের কোচিং এবং র্যাঙ্কিং। এবার দেখো শিক্ষার ফাঁক ও পাঠদানের ঘাটতি। গঠনমূলক মূল্যায়ন কিন্তু শিক্ষার ফাঁক ও পাঠদানের ঘাটতি শনাক্ত করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ নয়। সাধারণ ত্রুটি শনাক্ত। দেখো গঠনমূলক মূল্যায়ন শিক্ষার্থীর এই সাধারণ ত্রুটিগুলো হয়, সেই সাধারণ ত্রুটিগুলো শনাক্ত করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা গণিত এই গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সাধারণ ত্রুটিগুলি আছে, সেই সাধারণ ত্রুটিগুলি অবশ্যই কিন্তু শনাক্ত করে। পদ্ধতিগত জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতার পরীক্ষা তো গঠনমূলক মূল্যায়নের দ্বারা হয় না। শিক্ষার্থীর কোচিং ও র্যাঙ্কিং করাটা কিন্তু আমরা
সমষ্টিমূলক মূল্যায়নে দেখি, তাহলে এটাও সঠিক না। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হলো দেখো, গঠনমূলক মূল্যায়ন প্রাথমিক পর্যায়ের ক্ষেত্রে কিন্তু একটা সাধারণ ত্রুটি শনাক্ত করার ক্ষেত্রে একটা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওকে, চলো নেক্সট। 23 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? শুধুমাত্র 4টি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে। 4টি একক সংখ্যার মৌলিক সংখ্যা আছে। দেখো তাহলে একক সংখ্যার মৌলিক সংখ্যা কটা দেখে নেবো আমরা। দেখো 2, 2, 3, 3, 5 আর এটা কি হচ্ছে 7, তাই তো। তাহলে 2, 3, 5, 7 অবশ্যই তাহলে 4টে, তাহলে সঠিক হলো এটা। কিন্তু বলেছে সঠিক নয়, বলেছে বাস্তবে মৌলিক সংখ্যা অসীম। দেখো 2, 3, 5, 7, 11, 13 এইভাবে কিন্তু অবশ্যই মৌলিক সংখ্যা অসীম। বলেছে একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণনীয়ক আছে। তাহলে একটা মৌলিক সংখ্যা যদি আমরা 7 ধরি, তাহলে এর দেখো কটা গুণনীয়ক, এর গুণনীয়ক দেখো, তাহলে এর গুণনীয়ক কি যে 1 আর 7, তাহলে কটা গুণনীয়ক, দেখো 2টো গুণনীয়ক। তাহলে এটাও কিন্তু আমাদের এখানে সঠিক। বলেছে সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়। দেখো সমস্ত মৌলিক সংখ্যা কি বিজোড়? দেখো 2 কিন্তু আমাদের একটা মৌলিক সংখ্যা, তাহলে 2টা কিন্তু আমাদের এটা কিন্তু কি জোড়, তাই তো। তাহলে 2টা জোড়, তাহলে এটা কিন্তু আমাদের এখানে ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তর ঠিক হচ্ছে কি সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, এটা সঠিক নয়। ওকে, চলো নেক্সট। বলছে কোন ধরনের মূল্যায়নকে এভ্যালুয়েশন অফ লার্নিং বলা হয়? তাহলে এভালুয়েশন অফ লার্নিং কাকে বলা হচ্ছে? কোন ধরনের মূল্যায়নকে? প্রস্তুতিকালীন মূল্যায়ন, অন্তিম মূল্যায়ন, স্থান নির্ণায়ক মূল্যায়ন, দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন। দেখো শেখার জন্য মূল্যায়ন, শেখার জন্য মূল্যায়ন অবশ্যই কিন্তু প্রস্তুতিকালীন মূল্যায়নকে বলা হচ্ছে কি লার্নিং অফ এভালুয়েশন বা এভালুয়েশন অফ লার্নিং। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল প্রস্তুতিকালীন মূল্যায়ন। আর অন্তিমকালীন মূল্যায়ন কি হচ্ছে, এটা কি অর্থাৎ এটা সমষ্টিবাচক মূল্যায়ন, তাই তো। গঠনমূলক আর একটা সমষ্টিমূলক, এটা হচ্ছে অন্তিম মূল্যায়ন যেটা হয় সেটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। ওকে, নেক্সট পরেরটা দেখো, বলছি নিম্নলিখিত মূল্যায়ন কৌশলগুলির মধ্যে কোনটি বাস্তব জীবনের সাথে গণিতের সংযোগ তৈরি করতে এবং আন্তঃশৃঙ্খলা বাড়াতে ব্যবহার করা যেতে পারে? বলছে নিম্নলিখিত মূল্যায়ন কৌশলগুলির মধ্যে কোনটি বাস্তব জীবনের সাথে গণিতের সংযোগ তৈরি করতে এবং আন্তঃশৃঙ্খলা বাড়াতে সাহায্য বা ব্যবহার করা যেতে পারে? বলছে ফিল্ড ট্রিপ, মৌখিক পরীক্ষা, ডিল ওয়ার্কশিট, জরিপ প্রকল্প, চেকলিস্ট। ফিল্ড ট্রিপ, মৌখিক পরীক্ষা, চেকলিস্ট, ফিল্ড ট্রিপ, জরিপ প্রকল্প। এবার দেখো মৌখিক পরীক্ষা বাস্তবের সঙ্গে জীবনের সঙ্গে কখনো কিন্তু সংযোগ সাধন করতে পারে না। তাহলে এখানে মৌখিক যেহেতু রয়েছে, তাহলে আমরা এইটা কিন্তু কেটে দিলাম। বলেছি জরিপ প্রকল্প, চেকলিস্ট, ফিল্ড ট্রিপ, মৌখিক পরীক্ষা, চেকলিস্ট। দেখো তাহলে সিটটা আমরা ক্যান্সেল করে দিলাম এখান থেকে বা এলিমিনেট করে দিলাম, তাই তো। তাহলে আমাদের পড়ে আছে দেখো জরিপ, প্রকল্প আর চেকলিস্ট। দেখো জরিপ আর প্রকল্প অবশ্যই কিন্তু বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, সংযোগ তৈরি করতে পারে, কিন্তু চেকলিস্টের কিন্তু বাস্তবের ক্ষেত্রে এটা ভূমিকা নেই। তাহলে এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখো সঠিক তাহলে পড়ে রয়েছে কোনটা, ফিল্ড ট্রিপ, অর্থাৎ মাঠের ফিল্ডে নেমে কোনো কিছু শেখা। জরিপ এবং প্রকল্প এগুলো হচ্ছে কি অবশ্যই বাস্তব জীবনের সঙ্গে একটা সংযোগ তৈরি করতে পারে এবং আন্তঃশৃঙ্খলা বাড়াতে ব্যবহার করা যেতে পারে। ওকে, চলো নেক্সট পরেরটা 26 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো নিচের কোন বিবৃতিটি সত্য? কোনটা সত্য? দেখো সিটের 2015 ফেব্রুয়ারি প্রশ্ন রয়েছে, বলেছে 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, বলেছে কোনটি সত্য? এবার 3টি বিজোড় সংখ্যা আমরা যদি দেখি, দেখো প্রথমে ধরো আমরা নিলাম কত 3 যোগ 3 নিলাম, তারপরে দেখো যদি আমরা 5 নিই 5, তারপরে দেখো যদি আমরা 7 নিই, দেখো
তাহলে 5 3 8, 8 7 15, তাহলে কত হলো 15। তাহলে 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। দেখো 3টি বিজোড় সংখ্যার গুণফল কি হচ্ছে, একটা বিজোড় সংখ্যা হচ্ছে। তাহলে সব বিজোড় সংখ্যার গুণফল কি হচ্ছে, দুটো হলে তখন কিন্তু আমরা সেটা বলতে পারতাম যে জোড় সংখ্যা, কিন্তু 3টি বলেছে, তাহলে 3টি হচ্ছে বিজোড় সংখ্যা। একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। তাহলে একটি জোড় সংখ্যার একটি বিজোড় সংখ্যার পার্থক্য মানে বিয়োগ। তাহলে একটা জোড় সংখ্যা ধরো, একটা জোড় সংখ্যা যদি 4 নিই আমরা, একটা বিজোড় সংখ্যা যদি আমরা 5 নিই, তাহলে একটা কি বলেছে, একটি জোড় সংখ্যা ও একটি বিজোড় সংখ্যার পার্থক্য একটি জোড় সংখ্যা হতে পারে। তাহলে কত হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে না, তাহলে বিজোড় সংখ্যা হচ্ছে। বলেছে দুটি বিজোড় সংখ্যা ও একটি জোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। তাহলে দুটো বিজোড় সংখ্যা যোগ করো, তাহলে দুটো বিজোড় সংখ্যা যদি আমরা 3 যোগ 5, দেখো দুটো বিজোড় হচ্ছে 5 আর হচ্ছে 3 কত হচ্ছে, দেখো 8, আর বলেছে একটি জোড় সংখ্যা যদি আমি ধরি 4 এর সঙ্গে যোগ করি, তাহলে কত হচ্ছে, 4 যোগ করলে কত হচ্ছে দেখো, তাহলে 12, তাহলে একটা জোড় সংখ্যা হচ্ছে। তাহলে এটা হচ্ছে এখানে সঠিক। তাহলে সত্য কোনটি, দেখো সত্য হচ্ছে কি সিটটা। ওকে, এবার নিচেরটা আমরা দেখে নিই। দেখো 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড়, 3টি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা। এটা একবার বলেছিল 3টি বিজোড় সংখ্যার গুণফল, সরি প্রথমটা দেখো একটু আমাদের বোঝার ভুল হয়েছিল। 3টি বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা, তার 3টি বিজোড় সংখ্যার গুণফল দেখো, যদি আমরা 3 গুণ 5, তাহলে 5 3 কত হচ্ছে 15, তাই তো। আচ্ছা 15কে যদি আমরা আবার যদি বিজোড় সংখ্যা ধরো আমরা 7 দিয়ে গুণ করি, 7 15 105, তাহলে এটা কি বিজোড় সংখ্যা হচ্ছে, তাই তো। তাহলে সঠিক উত্তরটি হলো সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা 27 নম্বর প্রশ্নে কি বলেছে, নির্দিষ্ট সময় পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে, শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় কোন মূল্যায়নে। বলছে নির্দিষ্ট সময় পর। দেখো গঠনমূলক মূল্যায়নে, সমষ্টিমূলক মূল্যায়নে, দুটিতেই না কোনোটি নয়। দেখো যখন কোনো নির্দিষ্ট সময় পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে যদি তথ্য সংগ্রহ করা হয় নির্দিষ্ট সময় পর বলে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কি, তখন কিন্তু সেটা হয়ে যাবে অবশ্যই গঠনমূলক মূল্যায়ন এবং সমষ্টিমূলক মূল্যায়ন না। একদম এইটা হচ্ছে কনফিউশনের বিষয়। দেখো তোমাদের দুটি বলেছে, একটা নির্দিষ্ট সময় পর যখন উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে যদি তথ্য সংগ্রহ করা হয় সেটা হবে কি সমষ্টিমূলক মূল্যায়ন। দেখো এই সমষ্টিমূলক মূল্যায়নে যখন একটা শিক্ষার্থীর বার্ষিক মূল্যায়ন করা হয় বা একটা নির্দিষ্ট সময় বা হাফ ইয়ারলি যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার পর যে মূল্যায়নটা করা হয় সেটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। তাহলে একটা নির্দিষ্ট সময়, দেখো একটা নির্দিষ্ট সময় অন্তর মূল্যায়ন করা হচ্ছে বা নির্দিষ্ট সময় পর শিক্ষণ উদ্দেশ্যগুলি কি পরিমাণে অর্জিত হয়েছে সে সম্পর্কে যদি তথ্য সংগ্রহ করা হয় সেটা হচ্ছে কি সমষ্টিমূলক মূল্যায়ন। ঠিক আছে, অবশ্যই করে কিন্তু সমষ্টিমূলক মূল্যায়ন। আর গঠনমূলক মূল্যায়ন অবশ্যই শিক্ষার্থীর মধ্যে যে সকল সাধারণ ত্রুটিগুলি দেখা যায় সেই ত্রুটিগুলি বা শিক্ষার ফাঁক যেগুলো সেগুলো কোথায় রয়েছে সেগুলোর জন্য কিন্তু অবশ্যই গঠনমূলক মূল্যায়ন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলেছে, শ্রেণীকক্ষে নিম্নলিখিত ঘটনার মধ্যে কোনটি একটি কার্যকলাপ, দেখো শিশুরা অন্বেষণে নিযুক্ত, শিক্ষক ব্যাখ্যা করছেন কিভাবে যোগফল করতে হয়
শিশুরা ছড়ার আকারে গণনা আবৃত্তি করছে, শিশুরা ব্ল্যাকবোর্ড থেকে অনুলিপি করছে। শিশুরা অন্বেষণে নিযুক্ত, এটা অবশ্যই কার্যকলাপ। শিক্ষক ব্যাখ্যা করছেন কিভাবে যোগফল করতে হবে, অবশ্যই কার্যকলাপ। ও দেখো এটা কার্যকলাপ নয় হবে, এটা কার্যকলাপ নয়। ওকে, কার্যকলাপ না, এটা কার্যকলাপ না। শিশুরা কিন্তু ব্ল্যাকবোর্ড থেকে অনুলিপি করছে, অর্থাৎ এটাও একটা কার্যকলাপ। কিন্তু শিশুরা ছড়ার আকারে গণনা আবৃত্তি করছে, এটা কিন্তু কার্যকলাপ নয়। ওকে, চলো নেক্সট। 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ক্লাস 2 এর একজন শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করেন 4 একক এবং 3 দশক লিখুন বা 3 10 লিখুন। কিছু ছাত্র 3.34 পরিবর্তে 43 লিখে। একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে ছাত্রদের ধারণাটি বুঝতে সাহায্য করবেন? তাহলে বলেছি কি দেখো, 2 এর একজন শিক্ষক তিনি ছাত্রদের জিজ্ঞাসা করেন যে 4 একক এবং 3 10 4 1 এবং 3 10 লিখুন। কিছু ছাত্র 3 4 অর্থাৎ 34 পরিবর্তে 43 লিখে। একজন শিক্ষক কিভাবে হিসাবে আপনি কিভাবে ছাত্রদের ধারণাটি বুঝতে সাহায্য করবেন? দেখো সিটেট 2018 সর্বদা 10-এর কলম পদ্ধতিতে শেখাবেন। কলাম পদ্ধতিতে অনুশীলন করার জন্য প্রচুর প্রশ্ন দেবেন। শিক্ষার্থীদের অ্যাবাকাসে প্রতিনিধিত্ব করতে বলবেন এবং তারপর লিখুন। তাদের বলুন এটি ভুল এবং 5 বার সঠিক উত্তরটি লিখতে বলুন। দেখো 5 বার সঠিক উত্তর লেখাটা তো কোনোভাবেই নয়, আর কেবলমাত্র 10-এর কলম শেখাবে এটাও নয়, আর প্রচুর প্রশ্ন দেবে এটাও নয়। দেখো শিক্ষার্থীদের অ্যাবাকাসে প্রতিনিধিত্ব করতে হবে, অর্থাৎ অ্যাবাকাসের মাধ্যমে একক দশক শতক আমরা অ্যাবাকাসের মাধ্যমে কিন্তু তাদেরকে শেখাতে পারি। ঠিক আছে, সেই এবং তারপর লিখতে বলতে হবে। তাহলে এটা সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো সিটটা। ওকে, চলো নেক্সট। দেখো বন্ধুরা আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন রয়েছে। 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটি। তো প্রত্যেকে বলবো চটপট করে একটু লাইক করে দাও যদি ভালো লাগে, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তোমরা যারা নতুন অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও চটপট করে। ওকে, দেখো 3য় শ্রেণীতে একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন যে 45 62 এবং অর্থাৎ 4562 এবং 728 যোগ করুন। একজন ছাত্র উত্তর দিয়েছেন, কি দিয়েছেন? 45 62 অর্থাৎ 4562 এবং প্লাস 728 যোগ করে কত হয়েছে দেখো 11,842। অর্থাৎ কি করেছে 4 5 6 6 আর 2, সে কি করেছে 7 2 আর 8, এইভাবে সে বসিয়ে যোগ করেছে। তাহলে যোগ করে দেখো কি হয়েছে তার 2 আর এখানে হচ্ছে কি 4, এখানে হচ্ছে কি 8 আর এখানে 11, তাই তো? এই উত্তরটা তাহলে এসছে। তাহলে দেখো সে কিন্তু সঠিকভাবে এখানে বসাতে পারেনি, তাই তো? তাহলে এখানে দেখো যোগ করার ক্ষমতা, স্থান মূল্য ধারণা, পুনর্গঠনের মাধ্যমে যোগ করার ক্ষমতা, সংযোজনের অর্ডার সম্পত্তির ধারণা, এটা তো কোনোভাবে না। অবশ্যই দেখো তার স্থান মূল্য ধারণা, অর্থাৎ সে সঠিকভাবে কিন্তু অঙ্কটা বসাতে পারেনি, তাই তো? তাহলে আমরা এটা কি হবে আমাদের, আমরা জানি এককের ঘরের দিক থেকে বসিয়ে আসতে হবে, কিন্তু সে হচ্ছে কি একদম হাজারের ঘরের দিক থেকে বসিয়ে গেছে। তাহলে এখানে তার স্থান মূল্য ধারণার কিন্তু অভাব রয়েছে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো বিটটা স্থান মূল্য ধারণা। ওকে, তো বন্ধুরা দেখো আজকের ছিল এই গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। তাই প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা একটু লাইক করে দাও চটপট করে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়, আমাদেরও ইন্সপিরেশন জাগায়। এই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা একটু লাইক করো প্রত্যেকটা ভিডিওটি, প্রত্যেকে যদি ভিডিওটি ভালো লাগে, এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করো, কমেন্ট করো, এবং আগামী দিন দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।